আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্ট্যাটিস্টিক্স অনার্স এর আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে মেজার্স অফ ডিসপারশন বা বিস্তার পরিমাপ। আমরা বিস্তার পরিমাপের আজকে থিওরিটিক্যাল পোর্শনটা একটু দেখবো। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির পরে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। তো আজকে এটা থিওরিটিক্যাল টপিকস গুলো দেখবো। থিওরিটিক্যাল টপিকস এর ভিতরে যেই জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ডিসপারশন কি, মেজার্স অফ ডিসপারশন কি, ইউজেস, different kinds of absolute measures of dispersion, different kinds of relative measures of dispersion, variance, uses of variance, advantage, disadvantage, different কয়েকটা পার্থক্য দেখবো। এগুলা হচ্ছে ইংলিশে লেখা এখানে টপিক গুলা, কিন্তু আমার লেকচার গুলো সম্পূর্ণ হচ্ছে বাংলা। আমি তাহলে মূল লেকচারে চলে যাই। দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট স্লাইড, একটু বড় করে নিই বোঝার জন্য। ওকে, ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি যে অ্যাকচুয়ালি বিস্তারটা কি। আহ, বিস্তার বিষয়ক বিভিন্ন স্ট্যাটিস্টিয়ানরা যা বলছেন সেটা আগে একটু দেখি যে বিস্তার বিস্তার কাকে বলে। বিস্তার পরিসংখ্যা বিভিন্ন পরিসংখ্যানবিদ বিস্তারকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। একটু দেখি যে বাউলি এর মতে বিস্তার হচ্ছে কোনো তথ্য সারির উপাদানগুলির ভিন্নতার পরিমাপক। যে পরিমাপ গুলা যে একটা আরেকটা থেকে যে ভিন্ন, এটা আমরা পরিমাপ করব, কিভাবে করব সেটা পরে দেখাচ্ছি। আর ব্রুকস এন্ড ডিক এর মতে হচ্ছে বিস্তার হচ্ছে কোনো চলকের একটি কেন্দ্রীয় মান হতে ওর অন্যান্য মানের বিক্ষিপ্ততা বা বিস্তৃতির মাত্রা, মানে সেন্ট্রাল ভ্যালু থেকে অন্যান্য মানগুলো কি পরিমাণ দূরে আছে সেটা। আচ্ছা, স্পাইজেলের মতো হচ্ছে বিস্তার হচ্ছে কোনো সংখ্যা তথ্যের গড় থেকে অন্যান্য মানগুলির বিস্তৃতি বা ভিন্নতার মাত্রা। যেমন কেন্দ্রীয় মান এবং গড়, এইটা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় মান এটা উল্লেখ করা না, কিন্তু এখানে গড় যেমন এখানে উল্লেখ করা। তো এক একজন এক এক রকম করে এখানে ওনাদের মতামত গুলা দিচ্ছে। তো আমরা উল্লেখিত সংজ্ঞাগুলিতে বিস্তারের কোনো বিস্তারকে কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে ওই তথ্য সারির অন্য মানগুলির দূরত্বর মাত্রা বা তথ্য সারির নিজস্ব মানসমূহের মধ্যকার ব্যবধান বা বিস্তারকে বোঝানো হয়েছে। তবে বাস্তবে বিস্তার কেন্দ্রীয় মান ছাড়াও তথ্য সারির মধ্যে অবস্থিত অন্য যে কোনো ধ্রুবক হতে পরিমাপ করা যায়। তো মূল বিষয় হচ্ছে নিম্নলিখিত সংজ্ঞাটিকে বিস্তারের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে বিবেচনা করা যেতে পারে। তো আমরা এইগুলোকে সামারাইজ করে আমরা একটা জিনিস লিখতেছি, সেটা হচ্ছে কোন তথ্য সারির বিভিন্ন মানগুলির মধ্যকার পারস্পরিক দূরত্ব বা কোনো কেন্দ্রীয় মান অথবা কোনো ধ্রুবক সংখ্যা হতে তথ্য সারির অন্যান্য মানগুলির দূরত্বকেই দূরত্বের মাত্রা কি বিস্তার বলে। দ্যাট ইজ আমরা যেটা বুঝলাম যে উপরের এই যে স্ট্যাটিস্টিয়ানদের নেওয়া তথ্য ভিত্তিক আমরা যে কথাটা বললাম সেটা হচ্ছে তথ্যগুলোর ভিতরে যে গ্যাপ, অথবা কেন্দ্রীয় মান থেকে তথ্যগুলোর গ্যাপ, অথবা ধ্রুবক যে কোনো একটা ভ্যালু থেকে তথ্যগুলোর গ্যাপ, আমরা এই জিনিসটা বিচার করতে পারি। আমরা এইভাবে এটারে বিচার করতে পারি। তো যদি কোনো তথ্য সারির প্রত্যেকটির মান সমান হয়, এখানে একটা ছোট্ট একটা বিষয়, যে যদি কোনো তথ্য সারির প্রত্যেকটি মান সমান হয়ে যায় তখন কি অবস্থা হবে? উহাদের বিস্তার হবে শূন্য, তাদের ভিতরে কোনো গ্যাপ নেই। তথ্য সারির মানগুলি পরস্পর হাতে যতই বিক্ষিপ্ত হতে থাকবে উহাদের বিস্তার ততই বাড়তে থাকবে। তো এগুলো সিম্পল কিছু বিষয়। তা আমরা বিস্তার পরিমাপ কাকে বলে সেটা একটু যাই। কোনো তথ্য সারির বিভিন্ন মানগুলির মধ্যকার পারস্পরিক দূরত্ব কোনো কেন্দ্রীয় মান অথবা ধ্রুবক সংখ্যা হতে তথ্য সারির অন্যান্য মানগুলির দূরত্বের মাত্রা কি বিস্তার বলে, সেটা আমরা আগে দেখলাম। তথ্য সারির এই বিস্তার বা ব্যবধান পরিমাপের জন্য পরিসংখ্যান বিদগণ যে পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ করেন তাকে বিস্তার পরিমাপ বলে। এগুলো মাপবো আমরা, এই যে গ্যাপ গুলা তথ্যগুলোর ভিতরে নিজস্ব দূরত্ব, আর একটা হচ্ছে কেন্দ্রীয় মান থেকে অথবা নির্দিষ্ট কোনো ভ্যালু থেকে তথ্যগুলোর দূরত্ব। এগুলা মাপার জন্য আমরা যে মাপবো এই সেটি হচ্ছে বিস্তার পরিমাপ। সাধারণত কেন্দ্রীয় মান হতে নেওয়া ব্যবধানের গড় ব্যবধান সমূহের গড় হিসাবে বিস্তার পরিমাপ করা হয়। এই যে এখানে এই যে ছোট্ট পয়েন্ট আমরা পয়েন্টটা মাথায় রাখবো। সাধারণত কেন্দ্রীয় মান হতে নেওয়া ব্যবধান সমূহের গড় শুধু মানে কেন্দ্রীয় মান থেকে টোটাল মান, টোটাল গ্যাপটা সেটা না, ওই টোটাল গ্যাপটা কাউন্ট করার পর ওইটার আবার গড় হিসাবে বিস্তার পরিমাপ করা হয়। সমূহের গড় হিসাবে ওইটা ওই ব্যবধান সমূহ বের করব এবং এটার গড় গড়ে কতটুকু দূরত্ব আছে তথ্যগুলা বিস্তার পরিমাপ করা হয় বলে একে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়। দ্যাট ইজ আমরা যে জিনিসটা জানলাম যে অ্যাকচুয়ালি বিস্তার পরিমাপের ভিতরেও আমরা গড়ের টপিকসটা এখানে নিয়ে আসতেছি। কার গড় নির্ণয় করব? সেন্ট্রাল ভ্যালু থেকে প্রত্যেকটা ভ্যালুর যে দূরত্ব, ওই দূরত্বটারেও আমরা ব্যাপারটা গড় নির্ণয় করবো। এভারেজ দূরত্ব কতটুকু, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক ইত্যাদি বিস্তার পরিমাপের উদাহরণ। আচ্ছা, যাই হোক,
আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আসতেছে হচ্ছে এই বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা আলোচনা করুন। তো বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা তো অ্যাকচুয়ালি সেন্ট্রাল ভ্যালু থেকে প্রত্যেকটা মানের যে গ্যাপ, এটা হচ্ছে বিস্তারের মূল তথ্য। এটার প্রয়োজনীয়তাটা কি? আমরা প্রয়োজনীয়তাটা বিভিন্ন পয়েন্টে এখানে বিশ্লেষণ করা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা টপিক যখন পড়বো তখন এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তারপরে যেহেতু এখানে আসছে, আমরা এটা একটু ক্লিয়ার করে দিই যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। আমি এই ল্যাঙ্গুয়েজ গুলো আর আসছি না, আমি পয়েন্ট গুলো আলোচনা করতেছি। কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপ গুলি কতটুকু প্রতিনিধিত্বশীল তা পরীক্ষার জন্য বিস্তার পরিমাপ করা হয়। অ্যাকচুয়ালি ওই যে আমরা বললাম যে সেন্ট্রাল ভ্যালু থেকে অন্য তথ্যগুলোর কত দূরে, তাহলে কত দূরে, বেশি দূর হলে প্রতিনিধিত্ব ভালো হবে না, কম দূর হলে এটা ভালো প্রতিনিধিত্ব হবে। এটাই কোনো তথ্য সারের বিস্তার বেশি হলে বুঝতে হবে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটি কম প্রতিনিধিত্বশীল। বিপরীত পক্ষে বিস্তার যদি কম হয় বুঝতে হবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটি বেশি প্রতিনিধিত্বশীল। যেহেতু বিস্তারের ক্ষেত্রে একটা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে মানে মাথায় রাখবো যে বিস্তারের রেজাল্টটা যত কম হবে তত ভালো। আচ্ছা, দুই বা ততোধিক তথ্য সারের মধ্যে তুলনা। সুষম নির্ণয়ের জন্য দুই বা ততোধিক তথ্য সারের মধ্যে যার বিস্তার অপেক্ষাকৃত কম সেটিকে অন্যান্য গুলি অপেক্ষা অধিক সামঞ্জস্যপূর্ণ হিসাবে গ্রহণ করা হয়। এটা তুলনা করার জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন পরিসংখ্যানীয় পদ্ধতি প্রয়োগ বিশ্লেষণ করার জন্য যে দুইটি কোনো নমুনা, এই যে এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট যে আমরা এই দুইটি নমুনা একই সমগ্রকের কিনা। সমগ্রক হচ্ছে পপুলেশন, টোটাল বহি থেকে দুইটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট যদি নেই, দুইটা নমুনা একই পপুলেশন থেকে আসছে কিনা ওইটা যাচাই বাছাই করার জন্য এটা ব্যবহার হয়। এছাড়াও পার্থক্যের যথাযথ একটা স্পেশাল ট্রপিক্স স্ট্যাটিস্টিক্স এর উৎপাদন নিয়ন্ত্রণ পদ্ধতি, কোয়ালিটি কন্ট্রোল, টেস্ট অফ হাইপোথিসিস, এই বিষয়গুলো পরবর্তীতে চলে আসবে। স্ট্যাটিস্টিক্স এর খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এই জিনিসটা কাজে লাগে। বিস্তার নিয়ন্ত্রণ, তথ্য সারের মানগুলোর বিস্তার নিয়ন্ত্রণ বা ভিন্নতা রোধে বিস্তার পরিমাপ করা, শরীরের তাপ, রক্তের চাপ, এগুলা আমরা পয়েন্ট আউট গুলা মাথায় রাখবো। উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ, ওই যে যে মূল থিম যেটা যে সেন্ট্রাল ভ্যালু থেকে কতটুকু গ্যাপ হয়ে যাচ্ছে, উৎপাদিত পণ্যের একটা এভারেজ একটা সিস্টেম থাকে, প্রোডাকশন গুলা কি পরিমাণ গ্যাপ তৈরি হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে উৎপাদন গুলা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। যাই হোক, উৎপাদিত পণ্যের মাদ নিয়ন্ত্রণ যদি গ্যাপ বেশি হয় তাহলে তো মানগুলো ভালো হবে না সেন্ট্রাল ভ্যালু থেকে। এছাড়া ভিন্ন ভিন্ন মধ্যক মান বিশিষ্ট তথ্য সারির তুলনা বা ভিন্ন একক বিশিষ্ট দুই বা একক তথ্য সারির তুলনা বিস্তার পরিমাপ প্রয়োজন করা। এখানে এই যে লাস্টে আরেকটা পয়েন্ট আছে যে যদি এই এই যে ভিন্ন একক হয়, পয়েন্টটা হচ্ছে ভিন্ন একক যদি ভিন্ন হয়, কোনোটা কেজিতে আছে, কোনোটা শেরে আছে, শের ওয়েট মাপার জন্য, সেই ক্ষেত্রে বিস্তার পরিমাপটা কিন্তু যদি একক ভিন্ন হয় সেই ক্ষেত্রে আমরা এটার বিস্তারের তুলনা করতে পারি। এটা আমরা যখন ক্যালকুলেশনে যাব তখন দেখবো। আমি যা চলে যাই পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা হচ্ছে এই যে শুরু মেজারমেন্ট, যে বিস্তারের বিভিন্ন পরিমাপগুলি বর্ণনা করো। বিস্তারের বিভিন্ন পরিমাপগুলি ব্যবহারের ভিত্তিতে ইয়াদেরকে দুই 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 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ বা অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, আর একটা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ বা রেশিও। একটা একটা হচ্ছে এই যে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর একটা হচ্ছে আহ ওই অনপেক্ষ বিস্তার পরিমাপ। তো আমরা এই এই জিনিসগুলা, এই অনপেক্ষটা আমরা দেখবো একটু পরে। আমরা অনপেক্ষটা, আপেক্ষিকটা দেখবো পরে, আমরা অনপেক্ষটা আগে দেখবো, যেটা অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন। অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন, তো পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। এই পরিমাপ গুলা হচ্ছে চার ধরনের: পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থ ব্যবধান। তো আমরা এটার বেসিকটা জানবো কারণ এটার উপর অনেকগুলা কোশ্চেন হবে। পরিসর হচ্ছে একটা সিম্পল বিষয়, কোন তথ্য সারির বা গণসংখ্যা নির্বাচনের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মানের পার্থক্যকে বা ব্যবধানকে ওর পরিসর বলে, সেটা আমরা সিম্পলি জানি। পরিসর সাধারণত সংক্ষেপে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, পয়েন্টটা মাথায় রাখবো। তাহলে এইখানে যদি আমরা এক্সপ্লেনেশনে যাই, যে এই অশ্রেণীকৃত তথ্য সারির পরিসর x1 x2 xn, কোন চলক x এর যদি n সংখ্যক মান হয়, যাদের সর্বোচ্চ মান হচ্ছে xh এবং সর্বনিম্ন মান হচ্ছে xl। xh যে কোনটা সেটা কিন্তু আমরা জানি না, এটা লাস্ট ভ্যালু হইতে পারে, ফার্স্ট ভ্যালু হইতে পারে, মাঝখানের যে কোনোটা হইতে পারে। এটা সাজানো হয়েছে কিন্তু ছোট থেকে বড় না। আর এক্সেলটারও একই অবস্থা,
ছোট হইতে পারে, সবচেয়ে শুরুতে হইতে পারে, শেষে হইতে পারে, মাঝখানে যে কোনো জায়গায় হইতে পারে, জাস্ট খুঁজে খুঁজে বাইর করবো এক্সএইচ এবং এক্সেল। তো পরিসরটা কি হবে, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে আর ইজিক্যাল টু হচ্ছে এক্সএইচ মাইনাস এক্সেল। এটা যদি অশ্রেণীকৃত মানে তথ্যগুলো যদি প্রসেস করা না থাকে, আর যদি প্রসেস করা থাকে শ্রেণীকৃত যদি থাকে, তাহলে কোনো গণসংখ্যা নিবেশনের সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এইচ এবং সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা এল যদি হয়, তাহলে পরিসর হবে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এল। পরিসর নির্ণয় তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের অন্য কোনো মানের প্রয়োজন হয় না। আমরা সবগুলো পয়েন্ট গুলা একটু ডেফিনেশনের ভিত্তিতে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতেছি, যাতে পরবর্তীতে আমাদের সুবিধা অসুবিধা ব্যবহার অথবা ওই যে এই গ্রুপের যে কোশ্চেন গুলা হয়, কোশ্চেন গুলা যাতে আমরা একটা ইজিলি অ্যান্সার করতে পারি। যেমন পরিসর গেল, পরবর্তী স্লাইডে আসতেছে গড় ব্যবধান। নামেই বলে জিনিসটা কি হতে পারে, কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের কেন্দ্রীয় মান থেকে সংখ্যাগুলোর পার্থক্য বা ব্যবধানের পরম মানের বা চিহ্ন বর্জিত মানের, এই পয়েন্ট আমরা মাথায় রাখবো, চিহ্ন বর্জিত, এটার উপর একটা ইস্যু তৈরি হবে, অনেকগুলো প্রুফ আছে চিহ্ন বর্জিত মানের গাণিতিক গড় কে গড় ব্যবধান বলে। গড় ব্যবধানকে সাধারণত সংক্ষেপে এমডি দ্বারা প্রকাশ করা হয়। গড় ব্যবধান কেন্দ্রীয় মান হিসেবে সাধারণত গাণিতিক গড়, মধ্যম এবং প্রচুরক ব্যবহার করে। বলছিলাম যেটা কেন্দ্রীয় মান থেকে দূরত্ব, কেন্দ্রীয় মান হিসেবে আমরা গড়ও ব্যবহার করতে পারি, মধ্যমও ব্যবহার করতে পারি, প্রচুরকও ব্যবহার করতে পারি। মানে গড় ব্যবধান গড় হইতে পারে, গড় ব্যবধান মধ্যম হইতে পারে, গড় ব্যবধান প্রচুরক হইতে পারে। আমরা এগুলার পরবর্তীতে দেখবো। তো এখানে অশ্রেণীকৃত তথ্য সারির জন্য গড় ব্যবধান যেটা দিচ্ছে x1 x2 xn কোন চলক x এর n সংখ্যক মান যাদের গাণিতিক গড় x বার, তাহলে মধ্যমা যদি m হয়, প্রচুরক যদি m ও হয়, তাহলে আমরা গড় ব্যবধানটা এখানে দেখি একটু। গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান md x বার হইলে md x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ x i মাইনাস x বার বাই n। আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে গড় ব্যবধান হচ্ছে তথ্যগুলার পার্থক্যের গড়। আমরা সমস্ত এই যে সেন্ট্রাল ভ্যালু ইজ দ্য x বার, প্রত্যেকটা তথ্য থেকে আমি সেন্ট্রাল ভ্যালুটা বিয়োগ করতেছি। এখন এইখানে মড ব্যবহার করা হয়েছে এই কারণে যে এটা যে যদি মূল তথ্য থেকে এক্স বারটা বড় হয় তাহলে তো নেগেটিভ মান আসবে, আর মূল তথ্য থেকে যদি এক্স বারটা ছোট হয় তাহলে পজিটিভ মান আসবে। এখন কথা হচ্ছে আমরা তো দূরত্ব মাপতেছি, এটা নেগেটিভ পজিটিভ মাপলে তো এটা সামেশন করলে জিনিসটা ছোট হয়ে যাবে। আমরা শুধু ভ্যালু গুলো নিচ্ছি, এই জন্য চিহ্ন বর্জিত করার জন্য আমরা মড ইউজ করতেছি, যে শুধুমাত্র আমরা ওই ভ্যালুটা নিচ্ছি এবং এন দিয়ে ভাগ দিচ্ছি। এটা ওই যে দ্বিতীয় পর্যায়ের গড়, আমার পয়েন্টটা মাথায় রাখবে, এমডি মিন ডেভিয়েশন ফ্রম এক্স বার। এটা মধ্যমা থেকেও হইতে পারে, সেখানে আমরা এক্স বার মাইনাস মধ্যমা বিয়োগ দিব, এন দিয়ে ভাগ দিব, মড তো করতেই হবে। তারপরে হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মুড, তাহলে মুড বিয়োগ দিব, এন দিয়ে ভাগ দিব। আচ্ছা, এই জিনিসটা যদি আমার শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে হয়, তাহলে x1 x2 xn কোন গণসংখ্যা নিবেশনের n সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু, তখন আমরা একটা মধ্যবিন্দুটা বাইসা নিব প্রতিনিধি হিসাবে। আর n সংখ্যক মান ওদের পর্যায়ক্রমিক সংখ্যাগুলি f1 f2 যদি ফ্রিকোয়েন্সি থাকে, সামেশন অফ f is equal to n যদি হয়, গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান হবে সামেশন অফ fi xi মাইনাস x বার বাই n, যেহেতু প্রত্যেকটা মানের ফ্রিকোয়েন্সি আছে। আর মধ্যমা থেকে হয় একই জিনিস, fi m বাই n, আর যদি প্রচুরক থেকে হয় fi m ও বাই n, আগের মতো এই জিনিস ফ্রিকোয়েন্সি গুলো এখানে চলে আসতেছে। গড় ব্যবধান নির্ণয় তথ্য সারির সকল মান ব্যবহার করা হয়, এখানে পরম মান ব্যবহার করা হয় বলে এর ফলাফল সর্বদাই ধনাত্মক। এই ছোট ছোট পয়েন্ট গুলো আমরা একটু মাথায় রাখবো, যে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই এখানে। আহ এই মড ব্যবহার করা হয় এবং এই যে এখানে যে পরম মান বা মড ব্যবহার করা, আমরা শুধু চিহ্ন বর্জিত মানটা নিব, শুধু ভ্যালুটা নিব। আচ্ছা, তো এই গেল গড় ব্যবধান। আমরা পরবর্তীতে যাচ্ছি পরিমিত ব্যবধান। আচ্ছা, পরিমিত ব্যবধান কোন তথ্য সারি গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর পার্থক্য বা ব্যবধানের বর্গের গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূলকে, আমরা এই জিনিসটা একটু একটু বড় করে নেই এটা বোঝানোর জন্য, যে অ্যাকচুয়ালি আমরা এখানে একটু লেখাটা ইয়া হয়ে গেছে, আমি প্রত্যেকটা পার্ট দেখেছি কারণ ভেরি ইম্পর্টেন্ট। পরিমিত ব্যবধানটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই বিস্তার পরিমাপের মূল মেজারমেন্ট, এটা দিয়ে আমরা করব। কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় থেকে, আমি এটা একটু দেখাচ্ছি বড় করে, যে গাণিতিক গড় থেকে সংখ্যাগুলির পার্থক্য বা ব্যবধানের, এই যে এই লাইনটা একটু ওভাররাইট করা হয়েছে এই কারণে দেখতে, ব্যবধানের বর্গের, এই পয়েন্টটা একটু মাথায় রাখবো, যে ব্যবধানের বর্গ করবো, স্কোয়ার করব, বর্গের সরি ব্যবধানের বর্গের গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূলকে আমরা বর্গ করব
ওটার গাণিতিক গড় করবো, তারপরে ওটার বর্গমূল করবো, 3টা স্টেপ। ব্যবধান তো আমরা জানি, ব্যবধান তো করবোই আমরা, এটাই আমরা মানে বিস্তারের মূল থিম। আমরা ব্যবধানটাকে বর্গ করব। এখানে বর্গের বিষয়টা হাইলাইট একটু বড় করে দেখানোর কিছু কারণ হচ্ছে যে একটু কনফিউজ দূর করার জন্য, যে এখানে কি লেখা ছিল দেখার জন্য। সরি, এখানে ওভাররাইট করা হয়েছে, একটু দেখবো আমরা। ওখানে কি বলে, গড় ব্যবধানে আমরা একটা মড ইউজ করছিলাম, সেটা হচ্ছে যে ওই নেগেটিভ সাইনটাকে অ্যাভয়েড করার জন্য। নেগেটিভ সাইনটাকে যদি আমরা একটা মড দিয়া, একটা চিহ্ন দিয়া অ্যাভয়েড করি, এটা এক ধরনের সিস্টেমের পরিপূর্ণ বিশ্লেষণ আমরা ধরি না। তো এইখানে যে জিনিসটা করা হয়েছে, যে ব্যবধানের বর্গ করা হয়েছে, বর্গ যদি করা হয়, এখানে নেগেটিভ যে চিহ্নটা আছে এটাকে সিস্টেমেটিক্যালি পজিটিভ বানানো হয়। এবং এটা ওইটা একটা পদ্ধতি, এটা আরেকটা পদ্ধতি। তো এইখানে যে আমরা যে মূল তথ্যটাকে যে আমরা এখানে স্কোয়ার করে ফেললাম, তারপরে গাণিতিক গড় তো আমার করতেই হবে, যে কারণ এটা বিস্তারের মূল তথ্যই হচ্ছে এটা। আমি যেটা বর্গ করলাম ওইটাকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নে আনার জন্য আমি মূল তথ্যটাকে বর্গমূল করব। এবং আমরা জানি যে বর্গমূলের ক্ষেত্রে দুইটা চিহ্নই ব্যবহার করতে পারি, আমরা প্লাসও ব্যবহার করতে পারি, মাইনাসও ব্যবহার করতে, কিন্তু আমরা ধনাত্মক বর্গমূলটা আমরা নিব ওইখানে, কারণ এখানে নেগেটিভটাকে আমরা অ্যাভয়েড করব পরে। আর গড় ব্যবধানে আমরা নেগেটিভটাকে শুরুতেই আমরা এটা অফ করে দিতাম। যাই হোক, মূল বিষয় হচ্ছে এটা, আমরা এই পয়েন্টটা মাথায় রাখবো, কারণ এটার উপর অনেকগুলা কাজ আছে। গড় ব্যবধান, পরিমিত ব্যবধানের উপর যে রিলেশন হবে, এদের ভিতরে যে সম্পর্ক হবে, এই ইস্যুটার উপর অনেক কিছু চলে আসবে। আচ্ছা, পরিমিত ব্যবধান সাধারণত সংক্ষেপে সিগমা, দিস ইজ কল্ড সিগমা, দ্বারা প্রকাশ করা হয়। ইহাকে এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা ক্যাপিটাল এস, অনেক সময় স্মল এস দ্বারাও প্রকাশ করা হয়। আচ্ছা, অশ্রেণীকৃত তথ্য সারির পরিমিত ব্যবধান, এখন দেখি এটাকে আমরা এই সূত্র হিসাবে আমরা কিভাবে এটা অশ্রেণীকৃত। অশ্রেণীকৃত বলতে আমরা বুঝবো উইদাউট এনি স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর, আমাদের এখানে এই শ্রেণী ব্যবধান করা হয়নি, এটা র ডাটা আর কি, x1 x2 xn কোন গণসংখ্যা নিবেশনের n সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু বা n সংখ্যক মান হয়, মধ্যবিন্দু n সংখ্যক মান হয়, এবং যদি n সংখ্যক মান হয় এবং উহাদের পর্যায়ক্রমিক গণসংখ্যা যথাক্রমে সরি, এটা আমরা অশ্রেণীকৃতটা একটু দেখাইনি। মনে করি x1 x2 xn কোন চলক x এর n সংখ্যক মান, যাদের গাণিতিক গড় x বার, এবং পরিমিত ব্যবধান যদি s হয়, তাহলে সিগমা বা s এটা হবে রুট ওভার দিব সামেশন অফ xi মাইনাস x হোল স্কয়ার বাই n। রুট ওভারটা হবে পুরাটার উপরে, যেটা বলছিলাম আমরা ডেফিনেশনে, যে 3টা স্টেপ। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা তথ্য থেকে সেন্ট্রাল ভ্যালুটা বিয়োগ দিব, এটাকে স্কোয়ার করব, স্কোয়ার করে সামেশন করে রুট ওভার দিব। এই বিস্তার তো হচ্ছে প্রত্যেকটা তথ্য থেকে একবার বিয়োগ করলাম, এটাই বিস্তার। এটাকে আমরা স্কোয়ার করবো, স্কোয়ার করার পরে যোগ করে এন দিয়ে ভাগ দিচ্ছি গড় নির্ণয় আমাদের সিস্টেমের ভিতরে, এবং এইটা পুরোটাকে আবার রুট ওভার করে পজিটিভ মানটা নিব। পয়েন্ট গুলো যাতে মাথায় থাকে, এটা হচ্ছে অশ্রেণীকৃত। যদি শ্রেণীকৃত হয়, শ্রেণীকৃত মানেই হচ্ছে এটা ক্লাস ইন্টারভেল করা, মধ্যবিন্দু x1 x2 xn এর সাথে যদি ফ্রিকোয়েন্সি থাকবে। একই জিনিস এখানে সামেশন অফ fi xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n। আচ্ছা, পরিমিত ব্যবধান নির্ণয়ে তথ্য সারির সকল মান ব্যবহার করা হয়। এখানে বর্গ রাশির ধনাত্মক বর্গমূল ব্যবহার করা হয় বলে এর ফলাফল সর্বদাই ধনাত্মক। আমরা পয়েন্টগুলো মাথায় রাখবো যে এখানে কেন এই প্রত্যেকটা মান এখানে ধনাত্মক। তারপরে আসলে চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান আরেকটা মেজারমেন্ট, মানের ক্রমানুসারে সাজানো তথ্য সারির যে রাশিগুলি সমান 4 ভাগে বিভক্ত করে, সেই রাশিগুলিকে চতুর্থক বলে। মানে 4টা অংশে ভাগ করে, যে মধ্যকের যে সিস্টেমটা আমরা মাথায় রাখবো, যে মধ্যক হচ্ছে সমান 2 ভাগে ভাগ করে, আর চতুর্থক গুলো হচ্ছে সমান 4 ভাগে ভাগ করে। তো সেই ক্ষেত্রে যে কোনো তথ্য সারিকে 3টি চতুর্থক মান থাকে, মানে 4 ভাগে ভাগ করলে 3 জায়গায় পয়েন্ট আউট করতে হবে, 2 ভাগে ভাগ করলে যেহেতু এক জায়গায় পয়েন্ট আউট করতে হয়, আমার 4 ভাগে ভাগ করলে 3 জায়গায় পয়েন্ট আউট করতে হয়। চতুর্থকের ভিত্তিতে নিবেশনের যে বিস্তৃতি পরিমাপ করা হয় তাকে চতুর্থক ব্যবধান বলে। দ্বিতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থকের পার্থক্য ও তৃতীয় চতুর্থক থেকে দ্বিতীয় চতুর্থকের পার্থক্যের গাণিতিক গড়কে চতুর্থক ব্যবধান বলে। কোন তথ্য সারির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থক যথাক্রমে Q1 Q2 এবং Q3 হলে, যদি এটা হয়, তাহলে চতুর্থক ব্যবধানকে কোয়ার্টাইল ডেভিয়েশন বলে। এবং কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে একটা গড়, কার গড়? দ্বিতীয় থেকে প্রথমটার এবং তৃতীয় থেকে দ্বিতীয়টার গড়। তাহলে Q2 মাইনাস Q1 প্লাস Q3 মাইনাস Q2/2। তো এইখানে এইটার যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, সেক্ষেত্রে এই Q2টা একবার প্লাস একবার মাইনাস, এইটা কি বলে, এটা কাটাকাটি চলে যায়। মূলত আমার জিনিসটা যেটা চলে আসে,
Q3 মাইনাস Q1/2। তাহলে আমার কোয়ার্টাইল ডেভিয়েশন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে Q3 মাইনাস Q1/2। মূলত তৃতীয় চতুর্থ হতে প্রথম চতুর্থকের দূরত্বের অর্ধেককে চতুর্থক ব্যবধান বলে, এবং অবভিয়াসলি এইটাও পজিটিভ হবে, যদিও এখানে এখানে এক্সপ্লেনেশন নাই, কারণ কোয়ার্টাইলের করার জন্য তথ্যগুলোকে ছোট থেকে বড় এটা অ্যারেঞ্জ করে। তো Q3 কোনোদিনও Q1 এর চেয়ে ছোট হবে না, অবশ্যই বড় হবে। তো এটা বিয়োগ করার পরে বিয়োগ ফলটা দুইটা ভাগ দিলে এটা পজিটিভ ভ্যালু আসবে। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। এখন হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ, বা আমরা ওই প্রথমে ছিলাম হচ্ছে অনপেক্ষ, এখন হচ্ছে আপেক্ষিক। আমাদের এখানে আহ এটা ছিল মেজারমেন্টে এই এই রিলেটিভ মেজার অফ রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসলিউট অনপেক্ষ, এটা হচ্ছে আপেক্ষিক রিলেটিভটা আমরা আসতেছি। আচ্ছা, আপেক্ষিক বিস্তার পরিমাপ আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এবং ক্যালকুলেশনের জন্য খুব আসবে এই জিনিসটা। আপেক্ষিক বিস্তার পরিমাপ অ্যাকচুয়ালি আমি বলে নিই যে আপেক্ষিক বিস্তার পরিমাপটা হচ্ছে ওই যে বিস্তার পরিমাপের যেই চারটা উইংস আছে, ওই উইংস গুলো আমরা এখানে একটু ব্যবহার করব, যে কোনো তথ্য সারির কেন্দ্রীয় মানের সাথে উহার বিস্তৃতির পরম পরিমাপগুলির অনুপাতকে আপেক্ষিক বিস্তার পরিমাপ বলা হয়। আপেক্ষিক বিস্তার পরিমাপ চারটি যথাক্রমে পরিসরাঙ্ক, পরিসর থেকে যেটা আসবে, গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধান থেকে যেটা আসবে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক, যেটা ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে আসবে, আর একটা হচ্ছে চতুর্থ ব্যবধানাঙ্ক, দ্যাট ইজ আগের চারটা ব্যবহার করে আমরা যেন কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা ভেরিয়েশন, এন্ড কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ভেরিয়েশন, আমরা এই বিষয়গুলো একটু দেখবো। যে পরিসরাঙ্ক অ্যাকচুয়ালি শুধু সূত্রগুলো এখানে দেখবো, যে কোনো তথ্য সারির গণসংখ্যা নির্বাচনের পরিসর নির্ণয়ের প্রান্তীয় মানদের যোগফল দ্বারা ভাগ করলে 100 দ্বারা আমরা গুণ হলে বা শতকরা প্রকাশ হলে তাকে পরিসংখ্যা বলে। অ্যাকচুয়ালি একটু পরিসরাঙ্ক হচ্ছে, পরিসর হচ্ছে আমরা বিয়োগ করি অশ্রেণীকৃত তথ্য সারির জন্য পরিসর বৃহত্তম মান প্লাস ক্ষুদ্রতম মান ইন্টু 100। আর যদি এটা শ্রেণীকৃত হয় তাহলে পরিসর ওই যে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা, উপরে উপরে বিয়োগ করব, নিচে আমরা এটা দিয়ে এটা ভাগ করবো ইন্টু 100। এখানে একটু প্রিন্ট হয়ে গেছে, আমরা কিন্তু ইন্টু 100টা এখানে আসবে, সেটা মাথায় রাখলাম। গড় ব্যবধানাঙ্ক হচ্ছে ওই যে তথ্য সারির গণসংখ্যা নিবেশনকে গড় ব্যবধান এনে ব্যবহৃত যথাক্রমে কেন্দ্রীয় মান দ্বারা ভাগ করে ভাগফলকে 100 দ্বারা গুণ করা হলে শতকরা প্রকাশ করা তাকে গড় ব্যবধান। সূত্রটা মাথায় রাখবে, এমডি অফ এক্স বার, নিচে আমরা এক্স বার ইউজ করবো ইন্টু 100, গড় ব্যবধান গড় থেকে ডিভাইডেড বাই গড় ইন্টু 100, মানে এখানে আমরা গড় ব্যবধানের সাথে এখানে এক্স বারটা আমরা ভাগ করতেছি, এখানে ইউজ করতেছি। আচ্ছা, এটা পরবর্তীতে স্লাইডে যাই। যদি মধ্যমা কেন্দ্রিক হয় তাহলে গড় ব্যবধান মধ্যমা থেকে মধ্যমা দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিব। যদি মিডিয়ার থেকে হয় তাহলে গড় ব্যবধান প্রচুরক থেকে প্রচুরক দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিব। তাহলে দ্যাট ইজ আমরা ওই যে গড় ব্যবধানটাকে আবার ওইটার একটা আগের মানটাকে রেশিও হিসাবে ভাগ দিচ্ছি, এটার জন্য ব্যবধানাঙ্ক হচ্ছে। আসি বিভেদাঙ্ক ভেরি ক্রিটিক্যাল টপিকস, এই জিনিসটা খুব ইউজ করবো আমরা। এই জিনিসটা তথ্য সারির পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে ভাগফলকে 100 দ্বারা গুণ করলে শতকরায় প্রকাশ করে পরিমিত ব্যবধান বাই গাণিতিক গড় ইন্টু 100। তাহলে এই সিগমা বাই এক্স বার ইন্টু 100, দিস ইজ কল্ড সিবি বা বিভেদাঙ্ক। চতুর্থক ব্যবধানাঙ্ক যেটা ছিল, মানে চতুর্থক ব্যবধানটা আমরা ছিল উপরে ছিল যোগ, নিচে সরি উপরে ছিল বিয়োগ, আমরা নিচে যোগ করব, 100 দিয়ে গুণ দিব। যে আমরা সূত্রটা মনে থাকলে আমি এটা লিখতে পারবো, যে তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের চতুর্থক ব্যবধানকে তৃতীয় এবং প্রথম চতুর্থকদের সমষ্টি দ্বারা ভাগ করে। এই সূত্রটা মনে থাকলে আমরা চতুর্থক ব্যবধানের মূল জিনিসটা হচ্ছে Q3 মাইনাস Q1, আমি Q3 প্লাস Q1 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিচ্ছি, এটা হচ্ছে চতুর্থক ব্যবধানাঙ্ক। আমরা চলে যাচ্ছি পরবর্তী, ভেদাঙ্ক কাকে বলে। ভেরি ইম্পর্টেন্ট টপিকস আছে এটা ভেদাঙ্ক। কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় থেকে সংখ্যাগুলির পার্থক্য বা ব্যবধানের বর্গের গাণিতিক গড়কে ভেদাঙ্ক বলে। মূলত ভেদাঙ্ক হচ্ছে পরিমিত ব্যবধানের বর্গ রাশি, আমরা এই জিনিসটা মাথায় রাখবো। অলরেডি পরিমিত ব্যবধান আমরা এক্সপ্লেন করে ফেলছি গড় ব্যবধানের পরে, এবং ওইটার বর্গ রাশি হচ্ছে ভেদাঙ্ক। বর্গ রাশিকে আমরা স্পেশাল একটা নাম দিব ভেদাঙ্ক। তো সূত্রটা কি হবে, সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করব, এবং এই যে অশ্রেণীকৃতের ক্ষেত্রে সামেশন অফ এক্স মাইনাস হোল স্কয়ার বাই, এখানে আবার রুট ওভারটা হচ্ছে না। আর যদি শ্রেণীকৃত হইলে আমরা একই জিনিস হচ্ছে রুট ওভারটা থাকতেছে না, সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন, এই জিনিসটা হচ্ছে।
বেদাঙ্কের ব্যবহার এখানে আছে। বেদাঙ্ক কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করা হইল। তথ্য সারির আভ্যন্তরীণ বিস্তৃতি অর্থাৎ মধ্যমান থেকে অন্যান্য সংখ্যাগুলি বিস্তৃতি পরিমাপ করতে বেদাঙ্ক ব্যবহৃত হয়। একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র আভ্যন্তরীণ বিস্তৃতি পরিমাপ করতে ব্যবহৃত হয়। যে সকল ক্ষেত্রে একাধিক কারণ দ্বারা কোনো চলকের মানে বিস্তৃতি হয়, এগুলা অ্যাকচুয়ালি ওই ভেদাঙ্কটা আমাদের ওই যে বিস্তারের যে ব্যবহার এইটার সাথে মোটামুটি সম্পর্কিত। ওই বিষয়গুলো এখানে চলে আসবে, এগুলা আমি একবার পড়লেই আর বোঝা যাবে। আমরা কিছু প্রুফ যখন করব তখন এগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে হচ্ছে বিস্তারের বিভিন্ন পরিমাপগুলির সুবিধা অসুবিধা। তো এই সুবিধা অসুবিধা গুলা মেইনলি আমরা যদি মূল তথ্যটা যদি বুঝে থাকি যে অ্যাকচুয়ালি কোনটা কোন সূত্রটা কিভাবে তৈরি করা হয়েছে, তখন এই জিনিসটা খুব ইজিলি বোঝা যাবে। এগুলা আহামরি কিছু না। তারপর আমি একটু বলে দিচ্ছি। সমস্ত মানে এখানে সুবিধা হচ্ছে সমস্ত মানের প্রয়োজন হয় না, খুব সহজ সুস্পষ্ট সংজ্ঞা, গাণিতিক সংজ্ঞা তাৎক্ষণিক ভাবে বোঝা যায়। এইটার সুবিধা অসুবিধা হচ্ছে সকল মানের উপর ভিত্তি করে হয় না। এটা একটা চরম এবং প্রান্তীয় মান, এই কয়েনগুলো চরম এবং প্রান্তীয় মান দ্বারা খুব প্রভাবিত হয়। চরম মান মানে হঠাৎ করে একটা অনেক বড় হয়েছে। সীমাহীন শ্রেণীবৃত্তি যদি থাকে এখানে পরিসর নির্ণয় করা যায় না। নমুনা বিচ্যুতির দ্বারা বেশি প্রভাবিত হয়, বীজগণিত প্রক্রিয়ার উপযোগী নয়। পরবর্তীতে এটা কোনো বীজগণিত প্রক্রিয়া করা যায় না। আর গড় ব্যবধান হচ্ছে সকল মানের উপর ভিত্তি করে হয়, চরম এবং প্রান্তীয় মান দ্বারা কম প্রভাবিত হয়। এটার সমস্ত মানগুলো গুণবাচক তথ্য সারির বিস্তার পরিমাপ গড় ব্যবধান ব্যবহার করা হয়। তো এই হচ্ছে এটার সুবিধা। অসুবিধা গুলা হচ্ছে সরি আমরা সুবিধা অসুবিধা গুলা অ্যাকচুয়ালি আহামরি কিছু না। আবার বলতেছি আমরা যেটা করব সেটা হচ্ছে এটার বেসিকটা কিভাবে তৈরি হয়েছে সেটা জানবো। বিচ্যুতি দ্বারা ঋণাত্মক চিহ্ন বর্জন করা হয়, এখানে একদম গড় ব্যবধান নির্ণয় বিচ্যুতির চরম মান ঋণাত্মক চিহ্ন বর্জন করা হয়। বীজগণিত প্রক্রিয়া প্রয়োগ করা যায় না। খোলা বা মুক্ত শ্রেণী বিশিষ্ট গড় ব্যবধান নির্ণয় করা যায় না। একাধিক অজানা থাকলে নির্ণয় করা যায় না। একটা জিনিস আমরা মাথায় রাখবো যে যখন দেখবো যে কোনো ক্যালকুলেশন করতে সমস্ত তথ্যগুলো ব্যবহৃত হয়, যেখানে দুই একটা মান যদি মিসিং থাকে তখন কিন্তু আর করা যাবে না, এটা অটোমেটিকলি চলে আসে। উচ্চতর পরিসংখ্যানে পরিমিত ব্যবধানের তুলনায় গড় ব্যবধান কম ব্যবহৃত হয়। এটা গড় ব্যবধানটা এটা না, উচ্চতর পরিসংখ্যানে এটা এই যে আমরা মড ইউজ করি, মড ইউজ করাটা অ্যাকচুয়ালি এটা ম্যাথমেটিক্যাল অরিজিনাল প্রসিডিউর না, যেমন উইদাউট এনি সিস্টেম আমরা নেগেটিভটাকে আমরা অফ করে দিচ্ছি। আচ্ছা, এইটা যদি পরিমিত ব্যবধানের ক্ষেত্রে হয়, সকল মানের উপর ভিত্তি করে হয়, সুস্পষ্ট সংজ্ঞা আছে, এটা বীজগণিত প্রক্রিয়ার উপযোগী। পরিমিত ব্যবধান নির্ণয় করা তুলনা করা যায় না, এটা অসুবিধা হচ্ছে। এটার সুস্পষ্ট সময় লাগে প্রচুর। মুক্ত ওই যে খোলা শ্রেণীবৃত্তি থাকলে নির্ণয় করা যায় না। প্রান্তীয় মান বা অস্বাভাবিক মান দ্বারা খুব প্রভাবিত হয় এটা। আর একটা জিনিস লেখচিত্রের মাধ্যমে পরিমিত ব্যবধান নির্ণয় করা যায় না এটা। চতুর্থ ব্যবধান হচ্ছে সুস্পষ্ট সংজ্ঞা, প্রান্তীয় মান দ্বারাও কম প্রভাবিত হয়। মুক্ত হাতে নিয়ে চতুর্থ ব্যবধান, এই যে বিষয়গুলা একই রকম মোটামুটি। আহ কি হলো, তারপরে আছে হচ্ছে বিস্তারের বিভিন্ন আহ পরিমাপগুলির ব্যবহার। তো ব্যবহার গুলা কোথায় কোনটা ব্যবহৃত হয় আমরা এই জিনিসটা একটু দেখে নিব। পরিসরের ক্ষেত্রে স্পেশাল শেয়ার বাজার, আবহাওয়া এগুলা ব্যবহৃত হয়। আর গড় ব্যবধানের ক্ষেত্রে ছোট তথ্য সারির বিস্তার পরিমাপের জন্য গড় ব্যবধান অর্থনৈতিক ব্যবসায় এগুলা ব্যবহৃত হয়। তো পরিমিত ব্যবধান হচ্ছে এই উচ্চতার, এটা খুব ব্যবহৃত হয়। আমরা সহসম্পর্ক নির্ভরণ খুব ব্যবহৃত হবে। বঙ্কিমতা সুচালতা এগুলো আমরা দেখবো পরে, এটার সাথে একটা চলে আসবে। চতুর্থ ব্যবধান মুক্ত খোলা শ্রেণীর ক্ষেত্রে এটা একটা পয়েন্ট, মুক্ত খোলা শ্রেণীর ক্ষেত্রে আমরা চতুর্থ ব্যবধানটা বের করতে পারবো, এবং সেই জিনিসটা এখানে চতুর্থ ব্যবধান ব্যবহৃত হয় মুক্ত খোলা শ্রেণীর ক্ষেত্রে। আমাদের পরবর্তী স্লাইড গুলা হচ্ছে আমাদের অনেকগুলা পার্থক্য আছে, সেটা হচ্ছে অনপেক্ষ বিস্তার, অনেকগুলা পার্থক্য আছে। আমরা অনপেক্ষ বিস্তার, তারপর হচ্ছে গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, তারপরে পার্থক্য হচ্ছে বেদাঙ্ক বিভেদাঙ্ক। আমাদের চারটা পাঁচটা পার্থক্য আছে, একটু দেখবো পার্থক্য গুলো একটু।
এই অনপেক্ষ বা আপেক্ষিক বিস্তার পরিমাপ, যে অনপেক্ষ হলো যেটা অ্যাবসোলিউট, আর হচ্ছে রেশিওনাল যেটা পরম। বিস্তারের সমূহ কোন তথ্য সারির মধ্যক মান থেকে অন্যান্য, এটার ডেফিনেশনটা লিখলাম, এটা হচ্ছে রেশিও করি পরম মান গুলির আনুপাতিক আপেক্ষিক। অনপেক্ষ বিস্তার পরিমাপ গুলিকে শতকরায় প্রকাশ করা হয় না, এটা শতকরায় প্রকাশিত হয়। গুলিকে মূল তথ্যের এককে পরিমাপ করা হয়, এটা হচ্ছে একক মুক্ত সংখ্যা, এটা একক মুক্ত সংখ্যা থাকে আপেক্ষিকটা, এটা আমরা একটু মাথায় রাখবো। তথ্য সারির মূল মানগুলির সাহায্যে অনপেক্ষ পরিমাপে এগুলো পরিমাপকের সাহায্যে অনপেক্ষ বিস্তার পরিমাপের সময় একটি সরল রাশি, এটা হচ্ছে একটা অনুপাত, ইহার সাথে শুধুমাত্র এই একই একক বিশিষ্ট, এটা আবার ভিন্ন একক বিশিষ্ট, একই একক এবং ভিন্ন একক দুইটাকে সাপোর্ট করে। আচ্ছা, এই গেল এইটা। তারপরে পার্থক্য আসতেছে বিস্তার ও পরিসর। তো বিস্তার এবং পরিসর যেটা ডেফিনেশন যেটা দিব, বিস্তার কোন তথ্যের মধ্যকার তথ্যের অন্যান্য মানগুলোতে কত বড় বা ছোট পরিমাপ করে, এগুলো আমরা একটু লিখলেই ক্লিয়ার হয়ে যাবে। পরিসরের কারণে আমরা ডেফিনেশন গুলো খুব ভালো মতো যদি জানি, ওই ডেফিনেশন গুলোর উপর ভিত্তি করে, সুবিধা অসুবিধা গুলোর উপর ভিত্তি করে কিন্তু এই পাঠ্যগুলো তৈরি করা হয়েছে। এখানে আহামরি কিছু নাই, নতুন কিছু। আমি একটু আগাচ্ছি কারণ আমার প্রুফ গুলার পিছনে সময় দিতে হবে। তথ্য সারির সংখ্যাগুলোর ব্যবধান বা বেদাঙ্ক বলে এগুলা আমরা ডেফিনেশন বা সুবিধা অসুবিধার ওখান থেকে কালেক্ট করা। তারপরে যাচ্ছি হচ্ছে এখানে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান, যে জিনিসটা একটু খুব ভেরি ইম্পর্টেন্ট। তথ্য সারির গড় ব্যবধানটা কিভাবে, এটা ডেফিনেশনটা লেখা হয়েছে এখানে। একটা হচ্ছে শুধু আমরা ওই যে চিহ্ন বর্জিত মান, এখানে হচ্ছে আমরা বর্গ করি, এটা গাণিতিক গড়, মধ্যমা, প্রচুরক তিনটাই ব্যবহার করা যায়। এখানে শুধু গড় ব্যবহার করি, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঋণাত্মক চিহ্ন বর্জন করার জন্য পরম মান ব্যবহার করা হয়, এখানে ঋণাত্মক চিহ্ন বর্জন করার জন্য বর্গ ব্যবহার করা হয়। ইহা চরম মান প্রান্তীয় মান দ্বারা কম প্রভাবিত হয়, এটা খুব বেশি প্রভাবিত হয়। প্রান্তীয় মান দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। দুই বা ততোধিক তথ্য সারির সম্মিলিত গড় ব্যবধান নির্ণয় করা যায় না, পয়েন্টটা মাথায় থাকে যাতে, কিন্তু দুই সম্মিলিত পরিমিত ব্যবধান নির্ণয় করা যায়। ইহা সহজে নির্ণয় করা যায়, ইহা অবশ্যই কষ্টসাধ্য, রুট ওভার টুট ওভার ঝামেলা টামেলা আছে আর কি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ব্যবধান পরিমাপ কষ্টকর, সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান সহজ সাধ্য, এটা ইজিলি করা যায়। ইহার মান পরবর্তী বীজগণিত উপরে উপযোগী নয়, কিন্তু এটা উপযোগী। যে উচ্চতর পরিসংখ্যানে সীমিত, এটা খুব বেশি এবং এইটাই ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইহা নির্ণয় বীজগণিতিক যুক্তি জোরালো নয়, এইটার বীজগণিতিক অধিক জোরালো, যেহেতু এটা আমরা সিস্টেম করে এটা করতে চাই। যে আরেকটা পার্থক্য আছে, ওটা হচ্ছে বেদাঙ্ক এবং বিবেদাঙ্ক। বেদাঙ্ক জানি যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যদি স্কোয়ার করি এটা বেদাঙ্ক হয়ে যায়, আর বিবেদাঙ্ক হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে একবার দিয়ে ভাগ দিব, এবং এটাকে যেমন তো কোনো তথ্য সারির গণসংখ্যা নিবেশনের পরিমিত ব্যবধানকে উহার গাণিতিক গড় দ্বারা ভাগ করলে, ভাগফলকে 100 দ্বারা গুণ করলে শতকরা প্রকার, এটা হচ্ছে বিবেদাঙ্ক। বেদাঙ্ক বিস্তারের একটি পরম বা অনপেক্ষ পরিমাপ, আর বিবেদাঙ্ক বিস্তারের একটি অনপেক্ষ, এটা আপেক্ষিক পরিমাপ। এটা হচ্ছে রেশিওনাল, এটা হচ্ছে অ্যাবসলিউট। ইহা মূল হতে স্বাধীন কিন্তু মাপদের উপর নির্ভরশীল। আমরা প্রুফ গুলা পরে পড়বো। ইহা এবং মূল এবং মাপনী উভয়ের উপর নির্ভরশীল। আচ্ছা, তারপরে হচ্ছে বিবেদাঙ্ক শতকরায় প্রকাশ করা হয়, এটা শতকরায় প্রকাশিত হয় না। বেদাঙ্ক চলকের এককে মাপা হয়, বিবেদাঙ্ক একটি একক মুক্ত, এটা একক মুক্ত। বিবতধিক তথ্য সারির গণসংখ্যা নিবেশনে শুধুমাত্র একই একক বিশিষ্ট হলে করা যায়, এটা ভিন্ন একক হইলেও করা যায়। ইহা একটি সরল রাশি, ইহা একটা আনুপাতিক রাশি। আর বেদাঙ্ক সর্বদাই ঋণাত্মক, আর বেদাঙ্ক ধনাত্মক বা ঋণাত্মক দুইটাই হতে পারে। দুই বা ততোধিক তথ্য সারির মান একই একক বিশিষ্ট হলেও যদি উহাদের গাণিতিক গড়ের মধ্যে অধিক পার্থক্য থাকে, সেই ক্ষেত্রে বেদাঙ্কের মাধ্যমে এর বিস্তার তুলনা করা যায় না। আর দুই বা ততোধিক তথ্য সারির মান একই বা ভিন্ন একক বিশিষ্ট হলেও যদি উহাদের গাণিতিক গড়ের মধ্যে অধিক পার্থক্য থাকে, সেই ক্ষেত্রে বিবেদাঙ্কের মাধ্যমে এর বিস্তার তুলনা করা যায়। বেদাঙ্ককে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয় এবং এর সূত্র হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স হোল স্কয়ার বাই এন। আর বিবেদাঙ্ককে সিবি দ্বারা প্রকাশ করা হয়, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এবং সিবি ইজ ইকুয়াল টু সিগমা বাই 1/100। তাহলে আপাতত এই থিওরির উপর যেই বিস্তারের থিওরি গুলা মোটামুটি শেষ। আমরা এই জিনিসগুলা একটু লিখবো। আমি আবার বলতেছি যে অ্যাকচুয়ালি এই স্ট্যাটিস্টিক্স এর এই টার্ম গুলা একটা বুঝলাম এক জিনিস, এই জিনিসটা যদি নিজের হাতে লিখি আবার একটু কষ্ট করে, তাহলে এটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তা আজকের মতো এটা এখানে শেষ করি, আমরা পরবর্তীতে এটার প্রুফ গুলাকে দেখাবো।